ফেলুদা কিংবা প্রফেসর শঙ্কু বাঙালি কিশোর মনে যতটা প্রভাব ফেলেছে ততটাই না হলেও সত্যজিৎ সৃষ্ট আরেক চরিত্র তারিণী খুড়েও কিন্তু খুব পিছিয়ে থাকবেন না। বৈশিষ্ট্যে ইনি কিছুটা ঘনাদা বা ব্রজদাপন্থী, কিন্তু তাতে সত্যজিতের নিজস্ব ঘরানার ছাপ যথেষ্টই। আজকের গল্পের আড্ডায় তারিণী খুড়োর যে গল্পটি আসছে তার নাম লখনৌয়ের ডুয়েল। গল্পটি ইতিহাস নির্ভর, তবে ঠিক ঐতিহাসিক আখ্যান নয়। এটি সংকলিত আছে ১৯৮৫ সালে আনন্দ পাবলিশার্স প্রকাশিত তারিণী খুড়োর কীর্তিকলাপ নামক গল্প সংগ্রহে। সেখান থেকেই এটি পড়ছি এখন। এই বই অনলাইনে কেনার সুলুক সন্ধান যথারীতি থাকছে আমাদের বর্ণনার বাক্সে। আসুন এখন শুনে নেওয়া যাক সত্যজিৎ রায়ের গল্প লখনৌয়ের ডুয়েল। পাঠে আমি রৌহিন। ডুয়েল মানে জানিস? জিজ্ঞেস করলেন তারিণী খুড়ো। বাহ, ডুয়েল জানবো না? বলল ন্যাপলা। ডুয়েল রোল মানে দ্বৈত ভূমিকা। সন্তোষ দত্ত গুপি গাইনে ডুয়েল রোল করেছিলেন। হাল্লার রাজা, শুন্ডির রাজা। সে ডুয়েলের কথা বলছি না, হেসে বললেন তারিণী খুড়ো। DUAL নয়, DUEAL, ডুয়েল, অর্থাৎ দুজনের মধ্যে লড়াই। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আমরা সকলে একসঙ্গে বলে উঠলাম। এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশুনো করেছিলুম নিজের শখে, বললেন তারিণী খুড়ো। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে ইটালি থেকে ডুয়েলিংয়ের রেওয়াজ ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। তখন তরোয়াল জিনিসটা ছিল ভদ্রলোকদের পোশাকের একটা অঙ্গ, আর উশি চালনা বা ফেন্সিং শেখাটা পড়তো সাধারণ শিক্ষার মধ্যে। একজন হয়তো আরেকজনকে অপমান করলো, অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচাবার খাতিরে অন্যজনকে ডুয়েলে চ্যালেঞ্জ করলো। এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেয়াজের মধ্যে পড়তো না, ফলে সোট ফাইট শুরু হয়ে যেত। মান যে বাঁচবেই এমন কোনো কথা নেই, কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি অসিচালনায় তেমন নিপুণ নাও হতে পারেন, কিন্তু তাও চ্যালেঞ্জ করা চাই, কারণ অপমান হজম করাটা সেকালে অত্যন্ত হেয় বলে গণ্য হতো। বন্দুক পিস্তলের যুগে অবশ্যই পিস্তলই হয়ে গেল ডুয়েলিংয়ের অস্ত্র। সেটা অষ্টাদশ শতাব্দীর ঘটনা। এই ডুয়েলিংয়ে তখন এত লোক মরতো আর জখম হতো যে এটাকে বেআইনি করার চেষ্টা ইতিহাসে অনেকবার হয়েছে। কিন্তু এক রাজা আইন করে বন্ধ করলেন, তো পরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে গেল ডুয়েলিং। তার তার কত রকম আইন কানুন। দুজনকেই হুবহু একরকম অস্ত্র ব্যবহার করতে হবে। দুজনেরই একটি করে সেকেন্ড বা আম্পায়ার থাকবে, যাতে কারচুপির রাস্তা বন্ধ হয়। দুজনকেই দাঁড়াতে হবে এমন জায়গায় যাতে পরস্পরের মধ্যে আন্দাজ ২০ গজের ব্যবধান থাকে। আর চ্যালেঞ্জারের সেকেন্ড ফায়ার বলা মাত্র দুজনের একসঙ্গে গুলি চালাতে হবে। তোরা জানিস কিনা জানি না, এই ভারতবর্ষেই, না না ভারতবর্ষ কেন, এই কলকাতাতেই আজ থেকে ২০০ বছর আগে এক বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছিল। ন্যাপলাও দেখলাম জানে না, সেও আমাদের সঙ্গে মাথা নাড়ল। যে দুজন লড়েছিলেন, বললেন তারিণী খুড়ো, তাঁদের একজন তো জগৎ বিখ্যাত। তিনি হলেন ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস। প্রতিপক্ষের নাম ফিলিপ ফ্রান্সিস। ইনি ছিলেন বড়লাটের কাউন্সিলের সদস্য। হেস্টিংস কোনো কারণে ফ্রান্সিসকে একটি অপমানসূচক চিঠি লেখেন। ফ্রান্সিস তখন তাকে ডুয়েলে চ্যালেঞ্জ করে। আলিপুরে, এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি, তারই কাছে একটা খোলা জায়গায় এই ডুয়েল হয়। ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছেন, ফলে তারই এক বন্ধুকে জোড়া পিস্তল জোগাড় করতে হলো এবং তিনিই ফায়ার বলে চেঁচালেন। পিস্তলও চলেছিল একই সঙ্গে, কিন্তু মাটিতে জখম হয়ে পড়ল মাত্র একজনই, ফিলিপ ফ্রান্সিস। তবে সুখের বিষয়, সে জখম মারাত্মক হয়নি। আচ্ছা, ইতিহাস তো হলো, বলল ন্যাপলা। এবার গল্প হোক। ডুয়েলিং যখন আপনার মাথায় ঘুরছে, তখন মনে হচ্ছে ডুয়েল নিয়ে নির্ঘাত আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে। খুড়ো বলল, তোরা যা ভাবছিস সেরকম অভিজ্ঞতা না থাকলেও যা আছে শুনলে তাক লেগে যাবে। দুধ চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে পকেট থেকে এক্সপোর্ট কোয়ালিটির বিড়ির প্যাকেট আর দেশলাইটা বার করে পাশে তক্তপোষের উপর রেখে তারিণী খুড়ো তার গল্প শুরু করলেন। আমি থাকি তখন লখনৌতে। রেগুলার চাকরি বলে কিছু নেই, এবং তার বিশেষ প্রয়োজনও নেই, কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে লাখ দেড়েক টাকা পেয়ে তার সুদেই দিব্যি চলে যাচ্ছে। আমি বলছি 51-এর কথা। তখনও
এমন মাগ্গির বাজার ছিল না। আমি একা মানুষ, মাসে ৫-৭০০ টাকা হলে দিব্যি আরামে চলে যেত। লাটুস রোডে একটা ছোট্ট বাংলো বাড়ি নিয়ে থাকি। পায়োনিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গোছের লেখা লিখি, আর হজরতগঞ্জের একটা নিলামের দোকানে যাতায়াত করি। নবাবদের আমলের কিছু কিছু জিনিস তখনও পাওয়া যেত। সুবিধের দামে পেলে ধনী আমেরিকান ট্যুরিস্টদের কাছে বেচে বেশ 2 পয়স লাভ করা যেত। অবশ্যই আমার নিজেরও যে শখ ছিল না তা নয়। আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই ছিল এই নিলামের দোকানে কেনা। এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা খয়েরি রঙের মেহগনি কাঠের বাক্স, 1 হাত লম্বা, 1 বিঘত চওড়া, ইঞ্চি তিনেক পুরু। ভেতরে কি থাকতে পারে আন্দাজ করতে পারলাম না, তাই জিনিসটা সম্বন্ধে কৌতূহল গেল বেড়ে। নিলামে অনেক জিনিসই উঠেছে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই বাক্সের দিকে। অবশেষে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর দেখলুম নিলামদার বাক্সটা হাতে তুলে নিয়েছেন। আমি টান হয়ে বসলুম। যথারীতি গুণকীর্তন শুরু হলো। এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের সামনে উপস্থিত করছি। এর জুড়ি পাওয়া ভার। দেখুন, এই যে ঢাকনা খুলছি আমি। 200 বছরের পুরনো জিনিস, অথচ এখনো এর জেল্লা অম্লান রয়েছে। জগৎ বিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক জোসেফ ম্যান্টনের ছাপ মারা এক জোড়া ডুয়েলিং পিস্তল। এই জোড়ার আর জুড়ি নেই। আমার তো দূর থেকে দেখেই হয়ে গেছে ও জিনিসটা আমার চাই। আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে। চোখের সামনে দেখতে পাচ্ছি দুই প্রতিদ্বন্দ্বী পরস্পরের 20 হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার শোনামাত্র গুলি চালাচ্ছে, আর তারপরেই রক্তাক্ত ব্যাপার। এইসব চিন্তা মাথায় ঘুরছে। নিলামও হয়ে চলেছে। চারবাগের এক গুজরাটি ভদ্রলোক 750 বলার পর আমি ধাঁ করে 1000 বলাতে দেখলাম ডাকাডাকি বন্ধ হয়ে গেল। ফলে বাক্স সমেত পিস্তল দুটি আমারই হয়ে গেল। জিনিসটা দোকানে দেখে যতটা ভালো লেগেছিল, বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়ে শতগুণে বেশি ভালো লাগলো। পিস্তলের মতো পিস্তল বটে, যেমন তার বাঁট তেমনি তার নল। পুরো পিস্তল প্রায় 17 ইঞ্চি লম্বা। তার গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে মেকারের নাম, জোসেফ ম্যান্টন। বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা আগেই করা ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডে বন্দুক বানিয়ে হিসেবে যাদের সবচেয়ে বেশি নামডাক ছিল, তাদের মধ্যে জোসেফ ম্যান্টন হলেন একজন। লখনৌ গিয়েছি সবে মাস তিনেক হলো। ওখানে বাঙালির সংখ্যা বিশেষ কম নয়, কিন্তু তখনও পর্যন্ত তাদের কারুর সঙ্গেই তেমন পরিচয় হয়নি। সন্ধেবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি। আমি ছাড়া থাকে রান্নার লোক আর একটি চাকর। পিস্তল দুটি কেনা অবধি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে, তাই খাতা কলম নিয়ে আরাম কেদারায় বসেছি। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। কোনো বিদেশি খদ্দের নাকি? পুরনো জিনিসের সাপ্লায়ার হিসেবে আমার কিছুটা পরিচিতি এর মধ্যেই হয়ে গেছে। গিয়ে দরজা খুললুম। একজন সাহেবই বটে, বছর 45 বয়স। বোঝাই যায় এদেশে অনেক দিনের বাসিন্দা, এমনকি জন্মও হয়তো এখানেই, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান। গুড ইভিনিং। আমিও প্রত্যভিবাদন জানালুম। সাহেব বলল, একটু দরকার ছিল, ভেতরে বসতে পারি কি? হ্যাঁ, নিশ্চয়ই। সাহেবের উচ্চারণে কিন্তু দোঁয়াশলা ভাব নেই একদম। ভদ্রলোককে বৈঠকখানায় এনে বসালাম। এইবার আলোয় চেহারাটা আরো স্পষ্ট বোঝা গেল। সুপুরুষই বলা চলে। চুল কটা, একজোড়া বেশ তাগড়াই গোঁফ, তাও কটা, চোখের মনি নীল, পরনে ছেয়ে রঙের স্যুট। আমি বললুম, সাহেব, আমি তো মদ খাই না, তবে যদি বলো তো 1 পেয়ালা চা বা কফি করে দিতে পারি। সাহেব বললে যে তার কিছুরই দরকার নেই, সে এইমাত্র বাড়ি থেকে ডিনার খেয়ে আসছে। তারপর তার আসার কারণটা বললে। তোমায় আজ সকালে দেখলাম হজরতগঞ্জের অকশন হাউসে। তুমিও ছিলে বুঝি সেখানে? হ্যাঁ, কিন্তু তুমি এত তন্ময় ছিলে তাই বোধহয় খেয়াল করনি। আসলে একটা জিনিসের উপর খুব লোভ ছিল। সেটা তো তোমারই হয়ে গেল শেষ পর্যন্ত। জুয়েলিং পিস্তল জোসেফ ম্যান্টনের তৈরি। ইউ আর ভেরি লাকি। একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না, ওটা কি তোমার কোনো চেনা লোকের সম্পত্তি ছিল? হ্যাঁ, তবে সে বহুদিন হলো মারা গেছে। তারপর কোথায় চলে গিয়েছিল জিনিসটা জানতাম না।
ওটা কি আমি একবার হাতে নিয়ে দেখতে পারি? কারণ ওটার সঙ্গে একটা কাহিনী জড়িত রয়েছে। তাই আমি সাহেবের হাতে পিস্তলের বাক্সটা দিলুম। সাহেব সেটা খুলে পিস্তলটা বার করে উদ্ভাসিত চোখে সেটা ল্যাম্পের কাছে নিয়ে গিয়ে নেড়েচেড়ে দেখে বললে, এই পিস্তল দিয়ে এক ডুয়েল লড়া হয়েছিল এই লখনৌ শহরে। সেটা বোধহয় তুমি জানো না। লখনৌতে ডুয়েল? হ্যাঁ, আজ থেকে ১৫০ বছর আগের ঘটনা। একেবারে ঊনবিংশ শতাব্দীর শেষে। সত্যি বলতে কি, আর ৩ দিন পরেই ঠিক ১৫০ বছর পূর্ণ হবে, ১৬ই অক্টোবর। তাই বুঝি? হ্যাঁ। খুব আশ্চর্য তো। কিন্তু ডুয়েলটা কাদের মধ্যে হয়েছিল? সাহেব পিস্তলটা ফেরত দিয়ে আবার সোফায় এসে বসে বললে, সমস্ত ঘটনাটা আমার এমন পুঙ্খানুপুঙ্খভাবে শোনা যে আমি যেন চোখের সামনে দেখতে পাই। ডাক্তার জেরিমায়া হাডসনের মেয়ে অ্যানাবেলা হাডসন তখন ছিল লখনৌয়ের নামকরা সুন্দরী। ডাকসাইটে তরুণী, ঘোড়া চালায়, বন্দুক চালায়, দুটোই পুরুষদের মতো। এদিকে আবার ভালো নাচতে পারে, গাইতে পারে। সেই সময় লখনৌতে এক ইংরেজ তরুণ আর্টিস্ট এসে রয়েছেন, নাম জন ইলিংওয়ার্থ। তার আসল মতলব নবাবের ছবি এঁকে ভালো ইনাম পাওয়া। কিন্তু অ্যানাবেলের সৌন্দর্যের কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলো। ছবিও হলো বটে, কিন্তু তার আগেই ইলিংওয়ার্থ অ্যানাবেলাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। এদিকে তারই কিছুদিন আগে একটা পার্টিতে অ্যানাবেলার সঙ্গে আলাপ হয়েছে চার্লস ব্রুসের। লখনৌ ক্যান্টনমেন্টে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল, তারই ক্যাপ্টেন ছিলেন চার্লস ব্রুস। ব্রুসও প্রথম দর্শনেই অ্যানাবেলার প্রেমে পড়ে গেলেন। পার্টির দুদিন বাদে আর থাকতে না পেরে অ্যানাবেলার বাড়ি গিয়ে হাজির হলেন ক্যাপ্টেন ব্রুস। গিয়ে দেখেন একটি অচেনা তরুণ অ্যানাবেলার ছবি আঁকছে। ইলিংওয়ার্থ তেমন জোয়ান পুরুষ না হলেও চেহারাটা তার মন্দ ছিল না। তার হাবে ভাবে সেও যে অ্যানাবেলার প্রতি অনুরক্ত, এটা বুঝতে ব্রুসের দেরি লাগলো না। শিল্পী জাতটাকে ব্রুস এমনিতেই অবজ্ঞা করে। বর্তমান ক্ষেত্রে সে অ্যানাবেলার সামনেই ইলিংওয়ার্থকে একটা অপমানসূচক কথা বলে বসল। ইলিংওয়ার্থের মধ্যে যা গুণ ছিল তা সবই শিল্পী সুলভ গুণ, আর তার প্রবৃত্তিগুলো ছিল কোমল। কিন্তু আজ অ্যানাবেলার সামনে এই অপমান সে হজম করতে পারল না। সে ব্রুসকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসল। ব্রুসও খুশি মনে সেই চ্যালেঞ্জ গ্রহণ করল। ডুয়েলের দিনক্ষণও ঠিক হয়ে গেল, ১৬ই অক্টোবর ভোর ৬টা। তুমি জানো বোধহয় যে যারা ডুয়েল লড়বে তাদের একজন করে সেকেন্ডের দরকার হয়। আমি বললাম, জানি। এরা আম্পায়ারের কাজ করে, অর্থাৎ লক্ষ্য রাখে যে ডুয়েলের নিয়মগুলো ঠিকভাবে পালিত হচ্ছে কিনা। হ্যাঁ, সচরাচর এই সেকেন্ডটি হয় যে ডুয়েল লড়বে তার বন্ধুস্থানীয় কেউ। লখনৌ শহরে ইলিংওয়ার্থের পরিচিতের সংখ্যা বেশি না হলেও সরকারি দপ্তরের এক কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ হয়েছিল। এর নাম হিউ ড্রামন্ড। ইলিংওয়ার্থ ড্রামন্ডকে অনুরোধ করলো একজোড়া ভালো পিস্তল জোগাড় করে দিতে, কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী দুটো পিস্তল ঠিক একরকম হওয়া চাই। এছাড়া ইলিংওয়ার্থের দ্বিতীয় অনুরোধ হলো ড্রামন্ড যেন তার সেকেন্ডের কাজ করে। ড্রামন্ড রাজি হলো। অন্যদিকে ক্যাপ্টেন ব্রুসও তার বন্ধু ফিলিপ মক্সনকে তার সেকেন্ড করলেন। ডুয়েলের দিন এগিয়ে এলো। এর ফলাফল যে কি হবে সে সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ নেই, কারণ পিস্তলে ক্যাপ্টেন ব্রুসের লক্ষ্য অব্যর্থ, আর ইলিংওয়ার্থ তুলি চালনায় নিপুণ হলেও পিস্তল চালনায় একেবারেই অপটু। এই পর্যন্ত বলে সাহেব থামলেন। আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলুম, শেষ পর্যন্ত কি হলো? সাহেব মৃদু হেসে বললেন, প্রতি বছর ১৬ই অক্টোবর ভোর ৬টায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কোথায়? ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানেই, দিলখুশার পশ্চিমে, গোমতী নদীর কাছে একটা মাঠে, তেঁতুল গাছের নিচে। পুনরাবৃত্তি মানে? যা বলছি তাই। ওখানে তরসু ভোর ৬টায় গেলে পুরো ঘটনাটাই চোখের সামনে ঘটতে দেখবে। বলছো কি? এ তো ভৌতিক ব্যাপার। আমার কথা মানার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি নিজেই গিয়ে যাচাই করে এসো ৩ দিন পরে। কিন্তু আমি কি জায়গাটা ঠিক চিনে যেতে পারবো? আমি তো বেশি দিন হলো এখানে আসিনি। লখনৌয়ের ভূগোলটা এখনো।
তুমি দিলখুশা চেনো তো? তা চিনি। দিলখুশার বাইরে আমি 6:45 তোমার জন্য অপেক্ষা করব। বেশ, তাই কথাই রইল। সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। তারপরেই খেয়াল হলো যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি। অবশ্য উনিও আমার নাম জিজ্ঞেস করেননি। যাই হোক, নামটা বড় কথা নয়। যে কথাগুলো উনি বলে গেলেন সেগুলোই হলো আসল। বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে এরকম রোমান্টিক একটা ব্যাপার ঘটে গেছে এবং আমারই হাতে রয়েছে একজোড়া পিস্তল, যেগুলো এই ঘটনায় একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেলা হাডসন? এবং আরও একটা প্রশ্ন, এই দুজনের মধ্যে কাকে ভালোবেসেছিল অ্যানাবেলা? আশা করি 16 তারিখের অভিযানেই এই সব প্রশ্নের জবাব মিলবে। ক্রমে এগিয়ে এলো 16ই অক্টোবর। 15ই রাত্রিরে একটা গানের জলসা থেকে বাড়ি ফিরছি, রাস্তায় দেখা সেই সাহেবের সঙ্গে। বলল, তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে দেবার জন্য। আমি বললাম, আমি যে শুধু ভুলিনি তা নয়, অত্যন্ত উদ্গ্রীব হয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করে আছি। সাহেব চলে গেল। ঘড়িতে অ্যালার্ম দিয়ে ভোর 5টায় উঠে এক কাপ চা খেয়ে গলায় একটা মাফলার চাপিয়ে নিয়ে একটা টাঙ্গা করে বেরিয়ে পড়লুম দিলখুশার উদ্দেশ্যে। শহরের একটু বাইরে দিলখুশা এককালে ছিল নবাব সাদাত আলীর বাগান বাড়ি। চারিদিকে ঘেরা প্রকাণ্ড পার্কে হরিণ চড়ে বেড়াতো। কখনো সখনো জঙ্গল থেকে এক আধটা চিতাবাঘও নাকি এসে পড়তো বাড়ির ত্রিসীমানায়। এখন সে বাড়ির শুধু খোলটাই রয়েছে, তবে তার চারপাশে একটা ফুল বাগিচা এখনো মেনটেন করা হয়। লোকে সেখানে বেড়াতে যায়। 6:20 গন্তব্যস্থলে পৌঁছে টাঙ্গাওয়ালাকে বললুম, তুমি যদি আধ ঘন্টা অপেক্ষা করো তাহলে আমি আবার এই গাড়িতেই বাড়ি ফিরে যেতে পারি। উর্দুটা ভালোই জানা ছিল আগেই, তাই বোধহয় খানদানি আদমি ভেবে টাঙ্গাওয়ালা রাজি হয়ে গেল। গাড়ি থেকে নেমে কয়েক পা এগোতেই একটা অর্জুন গাছের পাশে দেখি সাহেব দাঁড়িয়ে আছে। বললে সেও নাকি মিনিট 5 হলো এসেছে। লেটস গো দেন, বললুম। চলো সাহেব, তুমিই তো পথ জানো, তোমার পিছু নেব আমি। মিনিট 5 হাঁটতেই একটা খোলা মাঠে এসে পড়লুম। দূরে বিশেষ কিছু দৃষ্টিগোচর হয় না, কারণ চারদিকে একটা আবছা কুয়াশায় ঢাকা। হয়তো ডুয়েলের দিনেও ঠিক এমনি কুয়াশা ছিল। আগাছা আর কাঁটা ঝোপে ঘেরা একটা পোড়ো বাড়ির কাছে এসে সাহেব থামল। দেখেই বোঝা যায় সেটা প্রাচীনকালে কোনো সাহেবের বাড়ি ছিল। অবশ্যই আমাদের কারবার এই বাড়িটাকে নিয়ে নয়। সেটাকে পেছনে ফেলে আমরা দাঁড়ালাম পূব দিকে মুখ করে। কুয়াশা হলেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সামনে কিছু দূরে রয়েছে একটা তেঁতুল গাছ, আর তার ডাইনে আমাদের থেকে হাত 40 দূরে রয়েছে একটা বেশ বড় ঝোপ। আর সব কিছুর পেছন দিয়ে বয়ে চলেছে গোমতী নদী। নদীর পিছনে কুয়াশা হলেও আন্দাজ করা যায় ওই দিকটায় বসতি নেই। সব মিলিয়ে অত্যন্ত নিরিবিলি পরিবেশ। শুনতে পাচ্ছ? সাহেব হঠাৎ জিজ্ঞেস করল। কান পাততেই শুনতে পেলুম ঘোড়ার খুরের শব্দ। গাটা যে ছমছম করছিল না তা বলতে পারি না, তবে তার সঙ্গে একটা অভিনব অভিজ্ঞতার চরম প্রত্যাশা। এইবার দেখলুম দুই অশ্বারোহীকে আমাদের বাঁদিকে বেশ দূর দিয়ে এসে তেঁতুল গাছটার নিচে দাঁড়ালো। এরা দুজনেই কি লড়বেন? আমি ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলুম। সাহেব বলল, দুজন নয়, একজন। দুজনের মধ্যে লম্বাটি হলেন জন ইলিংওয়ার্থ, অর্থাৎ যিনি চ্যালেঞ্জ করেছেন। অন্যজন ইলিংওয়ার্থের সেকেন্ড ও বন্ধু হিউ ড্রামান্ড। ওই দেখো, ড্রামান্ডের হাতে সেই মেহগনি বাক্স। সত্যি তো? এবার বুঝলুম আমার রক্ত চলাচল দ্রুত হতে শুরু করেছে। আমি যে 150 বছর আগের একটি ঘটনা আজ 1950 সালে লখনৌ শহরে দাঁড়িয়ে দেখতে চলেছি, সেই চিন্তা আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে। মিনিট খানেকের মধ্যেই দুটো ঘোড়ায় ক্যাপ্টেন ব্রুস ও তার সেকেন্ড ফিলিপ মাকসন এসে পড়লেন। তারপর ড্রামান্ড বাক্স থেকে পিস্তল দুটো বার করে তাতে গুলি ভরে ব্রুস ও ইলিংওয়ার্থের হাতে দিয়ে তাদের যেন কি সব বুঝিয়ে দিলেন। পিছনের আকাশ গোলাপি হতে শুরু করেছে, গোমতীর জলে সেই রং প্রতিফলিত। ব্রুস ও ইলিংওয়ার্থ এবার পরস্পরের মুখোমুখি দাঁড়ালেন।
তারপর মুখ ঘুরিয়ে দুজনেই গুনে গুনে 14 পা হেঁটে গিয়ে আবার দাঁড়িয়ে পিছন ফিরে মুখোমুখি হলেন। এতক্ষণ পর্যন্ত কোনো শব্দ শুনতে পাইনি, কিন্তু এবার দুই প্রতিদ্বন্দ্বী পিস্তল উঁচিয়ে পরস্পরের দিকে তাক করার পর স্পষ্ট কানে এলো ড্রামান্ডের আদেশ, ফায়ার! পর মুহূর্তেই শুনলাম একসঙ্গে দুই পিস্তলের গর্জন। আশ্চর্য হয়ে দেখলাম যে ব্রুস ও ইলিংওয়ার্থ দুজনের দেহই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। সেই সঙ্গে আরেকটি দৃশ্য আমাকে আরো অবাক করে দিল। যেই ঝোপটার কথা বলছিলাম সেটার পিছন থেকে এক মহিলা ছুটে বেরিয়ে কুয়াশায় অদৃশ্য হয়ে গেলেন। ফলাফল তো দেখলে, বলল সাহেব, এই ডুয়েলে দুজনেরই মৃত্যু হয়েছিল। বললাম, তা তো বুঝলাম, কিন্তু ঝোপের পিছন থেকে একজন মহিলা বেরিয়ে চলে গেলেন, তিনি কে? দ্যাট ওয়াজ অ্যানাবেলা। অ্যানাবেলা? ইলিংওয়ার্থের গুলিতে ক্যাপ্টেন ব্রুস মরবে না এটা অ্যানাবেলা বুঝেছিল, অথচ ওর দরকার ছিল যাতে দুজনেই মরে। তাই সে আর ঝুঁকি না নিয়ে ফায়ার বলার সঙ্গে সঙ্গেই নিজেই পিস্তল দিয়ে ব্রুসকে মারে। ইলিংওয়ার্থের গুলি ব্রুসের গায়ে লাগেইনি। কিন্তু অ্যানাবেলার এই আচরণের কারণ কি? কারণ সে ওই দুজনের একজনকেও ভালোবাসেনি। ও বুঝেছিল ইলিংওয়ার্থ মরবে এবং ব্রুস বেঁচে থেকে ওকে বিরক্ত করবে। সেটা ও চায়নি, কারণ সে আসলে ভালোবাসত আরেকজনকে, যাকে সে পরে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে 150 বছরের পুরনো ডুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে, কুয়াশাও যেন আরো ঘন হচ্ছে। আমি আশ্চর্য মহিলা অ্যানাবেলার কথা ভাবছি, এমন সময় একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম। হিউ, হিউ! অ্যানাবেলা ডাকছে, বললেন সাহেব। আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্যে দিয়ে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। এ কাকে দেখছি চোখের সামনে? এর পোশাক বদলে গেল কি করে? এ যে সেই 150 বছর আগের পোশাক। তোমাকে আমার পরিচয় দেওয়া হয়নি, বলল সাহেব। তার গলার স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে। আমার নাম হিউ ড্রামান্ড। ইলিংওয়ার্থের বন্ধুকেই ভালোবাসত অ্যানাবেল। গুড বাই। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম সাহেব ওই পোড়ো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। টাঙ্গা করে বাড়ি ফিরে মেহগনির বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম। নলে হাত পড়তে গরম লাগলো। এবার নলের মুখটা নাকের কাছে আনলাম, টাটকা বারুদের গন্ধ। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন সত্যজিৎ রায়ের তারিণী খুড়ো সিরিজের কাহিনী লখনৌয়ের ডুয়েল। গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর সেই সঙ্গে ভালো লেগে গেলে একটা লাইক দিতেও, আর অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিতেও যদি সম্ভব হয়। গল্পের নিয়মিত আপডেট পেতে হলে টুক করে ক্লিক করে দিন সাবস্ক্রিপশনের বোতামটিতে, মানে এখনো যদি সেটা না করে থাকেন আর কি। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায়, চেতনায় কাটুক কাল। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি।